আজ ভোরবেলা বাথরুমে পেচ্ছাপ করতে গিয়ে বিজন দেখল পেচ্ছাপের বদলে আজ রক্ত বেরোচ্ছে। সে রক্ত প্রস্রাব করছে। বাধা না দিয়ে বিজন পেচ্ছাপ করল। আরো পেচ্ছাপ পাই কিনা দেখে জল দিয়ে ভালো করে ধুইয়ে নিয়ে সে ঘরে এলো। শীত পাচ্ছিল, তাই কাঁথা মুড়ি দিয়ে দেয়ালে দুটো বালিশ রেখে তাতে ঠেস দিয়ে বসলো। তখনও তার কপালে রক্ত লেগেছিল। এই ভোরে মেজদা ফ্যাক্টরি যাবে, যাবার আগে দরজাটা ভেজিয়ে দিল। বিজন তার শব্দ পেল। এই সময়টাকে ধরে রাখার চেষ্টায় বিজন জানে মেজদা এখন বৌদিকে বুকে জড়িয়ে রেখেছে। মেজদা বেরিয়ে গেলে বৌদি হাসি মুখ জানলার গরাদে চেপে তারপর কাছে এসে বলল, এই চা খাবে? বাইরে বহুদূর পর্যন্ত তখন বৃষ্টি পড়ছিল। স্নানের পর মেয়েরা যেমন চুলে ঝাপটা দেয়, তেমনি করে হাওয়া এসে মাঝে মাঝে ঝাপটা মেরে যাচ্ছে। দু একটা কাক পায়রা ওড়াউড়ি করছিল। বৃষ্টি হঠাৎ ঝেঁপে এলে বিজন বৌদিকে বলল, হ্যাঁ করো। তারপর বলল, আদা দিও, বুঝলে? এই যেমন তুমুল বৃষ্টি হচ্ছে, পাখিদের এতে খুব একটা আপত্তি আছে বলে তো মনে হয় না। এ দু এক মিনিটের ব্যাপার নয় বুঝে অনেকেই চোখ বুজেছে নিশ্চিন্তে। এদিকে কাছেই জানলার শার্সিটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে বারবার। বৃষ্টির ফোঁটাগুলো একটু মন্থরভাবে নেমে এসে ফেটে যাচ্ছে হঠাৎ। তারপর চৌচির জলরেখা কি তীব্রতায় ছড়িয়ে যাচ্ছে কাঁচময়। বিজন মনে করে দেখল অন্য সব কিছু স্তব্ধ হলে তবে বৃষ্টিপাত হয়। এই সময় যা কিছু শব্দ শোনা যায়, রেল, মেঘ, কি ট্রাফিকের হর্ন, জলের ছপছপ বা মানুষের স্বর, সবই প্রতিধ্বনির মতো মনে হয়। বৃষ্টির মধ্যে দিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছে হালকা জাম রঙের। বিজন বসে বসে আরো ভাবতে লাগলো। বিজন সবচেয়ে বেশি ভালোবাসতো তার আন্তরিকতাকে, সন্দেহ করতো তাকেই সবচেয়ে বেশি। আজ আর কোনো সন্দেহ নেই, অভিমান নেই, রাগ নেই। আজ সে খুব আন্তরিকভাবে ভাববার চেষ্টা করলো। বাকি ভাবনাগুলো খুব এলোমেলো ভাবে এলেও দুটো ব্যাপার তার মনে এলো প্রথমেই। এক হলো এই যে তার যে খুব গুরুতর অসুখ হয়েছে, এটার অস্বীকার করবার কোনো উপায় নেই। বিশ্বাস করতে পারছে না, অথচ অনস্বীকার্য। এমনই একটা অনুভব বৃষ্টি শেষের অপরাহ্নের আলোর মতো সমুজ্জ্বল হয়ে উঠতে লাগলো তার বুক জুড়ে। বৃষ্টি শেষের অপরাহ্নের আলোর মতো সমুজ্জ্বল হয়ে উঠতে লাগলো তার বুক জুড়ে। বিজনের মনে হলো ঠিক এরকম আলোতেই মেয়ে দেখাতে হয়। দেখালে কালো মেয়েকেও সোনালি ফর্সা দেখায়। দ্বিতীয় কথা তার এই মনে হলো যে সে কোনো মহিলার সঙ্গে প্রেম করে না। এরপর বিজন অন্য কিছু ভাবলো না কয়েক মুহূর্ত। এই সময় হাওয়া উঠে এমন ফাঁপিয়ে দিয়ে গেল বৃষ্টিটা যে কিছুক্ষণ বাড়ি পতনের আওয়াজও আর শোনা গেল না। বিজন তখন ভাবলো, আচ্ছা ভালো যদি বাসত কেউ, তাহলে আমার এই অবস্থাটা কি একটু অন্যরকম হতো? ভালো যদি বাসত কেউ, তাহলে আমার এই অবস্থাটা কি অন্যরকম হতো? এই যে আজ সকাল থেকে অনুভবের একটা আলো বুক জুড়ে উজ্জ্বলতর হয়ে উঠছে ক্রমশ, যার ফলে তার বক্ষদেশ দেখা যাচ্ছে স্পষ্ট।
আলোর সামনে মেলে ধরা এক্সরে প্লেটের মতো তার সমস্ত অন্ধকার বুক এখন ঝলঝল করছে, তাহলে যদি নারীর ভালোবাসা থাকতো, এরকম একটা অবস্থা তার হতো কি? বিজন বুঝতে পারলো না অপ্রেমে আছে বলেই বুক জুড়ে আজ এমন ঝলমলানি, সেখানে তাই এত কোলাহল। বিজনের হঠাৎ মনে পড়ে গেল গুরুতর অসুখ হওয়ার পর তার বন্ধু হিরণময় যখন 6 মাস অনুপস্থিত রইল আড্ডায়, কই এত সেন্সিটিভ হওয়া সত্ত্বেও হিরণময় ওই 6 মাস কাল যে দুঃখ ভোগ করেছে একা, সেই দুঃখ তার একদিনও তো হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়েছে বটে যে যে হিরণময় আমাদের মধ্যে নেই, সে বাড়িতে বসে আছে, কিন্তু তাকে যে ইঞ্জেকশন নিতে হচ্ছে, যন্ত্রণাকর জানলা দিয়ে বাইরে চেয়ে থাকতে হচ্ছে, যন্ত্রণাকর তার যে মনে পড়ছে সে যে হিংসে করছে ওই যে লোকটা হেঁটে যাচ্ছে বাজার করতে, চাকরি করতে, মোট বইতে, ওরই মতো কয়েকটি লোক, তাদের শুধু হাঁটাটুকু জানলার ধারে বসে সে যে নীরবে হিংসে করছে, এইসব দুঃখের কথা তার তো মনে হয়নি। তারপর সেরে উঠে হিরণময় যখন তাদের মধ্যে ফিরে এলো, তা আরো দুঃখের নয় কি? তারা যখন একটার থেকে আরেকটা সিগারেট ধরিয়ে নিত, হিরণময় কি অন্যমনস্ক হয়ে যেত না? বা সবাই মিলে যখন মদ খেতে হেঁটে যেত এসপ্ল্যানেট অব্দি, যাই বাড়িতে কাজ আছে, হিরণময় তো এই কথা বলেই চলে যেত। এটা তো অধিকতর দুঃখের যে একজন যুবা যথেচ্ছ খরচা করতে পারছে না তার শরীর, তাকে সাবধান থাকতে হচ্ছে, সন্ধে হলে ডিম ও দুধ খেতে তাকে বাড়ি যেতে হয়। সমস্ত দুঃখ আমাকেও একা ভোগ করতে হবে। বিজন এতদিনে বুঝতে পারল, বুঝতে পারছে কিন্তু কান্না পাচ্ছে না, কষ্ট হচ্ছে না, কেননা এই সমস্ত বুঝতে পারাই বিজনের মনে নিজেদের প্রতিষ্ঠিত করে চলে যাচ্ছে। এরা এত সঠিক যে বিজনের কোনো দুঃখ বোধকেই এরা পরোয়া করে না। সমুদ্র নিয়ে একটা স্বপ্ন দেখেছিল বলে বিজন জানে গত কমাস ধরেই তার পুরীতে সমুদ্রের ধারে কিছুদিন কাটিয়ে আসার ইচ্ছে হচ্ছিল। কিন্তু এখন যদি বিজন যায়, ছোটাছুটি করতে যায় সমুদ্রের ধার অবধি, যে জ্বলন্ত জামাকাপড় সে পরে আছে সবাই রাস্তায় ফেলে দিতে পারবে, কিন্তু সমুদ্রের সমান উলঙ্গ হয়ে দাঁড়ালেও বীজাণুগুলির হাত থেকে তবুও সে কি পরিত্রাণ পাবে? কিছুতেই কিছুতেই রেহাই সে পাবে না। অসুখ কোথায় কামড়ে পড়ে রয়েছে সে বোঝে, কিন্তু সে কি পারে কিডনিটাকে খুলে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে? সে যদি বলে আমি কিছুই চাই না, মানুষের পরিবর্তে একটা কেঁচোর জীবন গ্রহণ করতেও আমি খুব রাজি আছি, কারণ আমি যদি বেঁচেই উঠি অর্ধজীবিত হয়ে বেঁচে থাকতে আমি চাই না, এর চেয়ে মেরুদণ্ডহীন হলেও কেঁচোর সম্পূর্ণ জীবন আমার কাম্য। এমনকি সে যদি লিখে দেয় যে ভবিষ্যতে নারী সম্পর্কের সমস্ত দাবি সে ছেড়ে দিচ্ছে, তাহলেও কি সেই অনির্বচনীয় হুন্ডির মালিক তার শরীর থেকে সবকটি বীজাণু তুলে নিতে পারে? পারে না। বিজনের খেয়াল হলো বৃষ্টি থেমে গেছে, শোকের মতো ফোঁটা ফোঁটা এখন পড়ছে, ওড়াউড়ি করছে হাওয়ায়। বিষণ্ণভাবে ঘাড় ফিরিয়ে লক্ষ্যহীন দৃষ্টি মেলে সে তা দেখল। সহসা তার কবির দুটি লাইন মনে পড়ল, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল বার্নড, দ্য ক্যান্ডেল বার্নড। কবিতাটা সে একবার অনুবাদ করার চেষ্টা করেছিল কি? সে লাইন দুটো বিড়বিড় করতে লাগলো, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল বার্নড, দ্য ক্যান্ডেল বার্নড। কোলের ছেলেটা তার বৌদির গলা জড়িয়ে ধরে আছে, চায়ের কাপ নামিয়ে রেখে তার হাত গলা থেকে টেনে ছাড়াতে ছাড়াতে বৌদি, যাকে বলা হয় অর্থপূর্ণ, সেই রকম হেসে জিজ্ঞেস করলো, কি গো কবিতা? বিজন বলল, আদা দিয়েছো? ছেলেটা মেঝে হামা দিচ্ছিল, এখন আঙুলে একটা জ্যান্ত পিঁপড়ে টিপে তুলে হাঁ করেছে, এই মুখে দিল বলে তাকে বাধা দেবে কি? একদিন বৌদির ছেলেটাকে কোলে তুলে নেওয়ার অধিকার থেকে সে বঞ্চিত হবে, এটা আগে থেকে বুঝতে পেরে কেন সে তাকে যথেষ্ট আদর করে নেয়নি?
এই আফসোসে বিজনের চোখে জল এসে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। বৌদি আরো কাছে এগিয়ে এসে বলল, কি গো? আহ বলার মতো করে বিজন বলল, না, বলে হাসল। নিজের হাসিটা সে দেখতে পেল। সমস্ত কোমর জুড়ে বিজন এবার একটা ব্যথা অনুভব করলো। সেই কোন ভোরে বাথরুমে প্রস্রাব করার পর সে কথা এই প্রথম আবার তার মনে পড়ল। বৃষ্টি থামলে বিজন রাস্তায় বেরুলো। রোদ উঠছে, শরীরের কোথাও কোনো অসুবিধে নেই, না কোনো যন্ত্রণা, না মাথা ধরা, না কিছু। সকালে অল্প কাশি ছিল, এখন তাও নেই, জ্বর নেই, শুধু চোখের পাতা ভারী হয়ে আসছে বারবার। কবে থেকে মনে নেই, বহুদিন, বোধ হয়তো সেই কৈশোর থেকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা ছিল বিজনের অভ্যাস। বড়দির কাছে সে শুনেছে 7-8 মাস বয়সে যখন তাকে প্রথম আয়না দেখানো হয়, সে নাকি মিনিট 2 গম্ভীর হয়েছিল, তারপর ঠিক করে হেসে ফেলেছিল। ছোটবেলা থেকেই বিজন স্বপ্ন দেখত অত্যন্ত বেশি। বড় বড় ঘুমে ও স্বপ্ন দেখে দেখে ক্লান্ত নিজের ফোলা মুখটা রাত পোহালে আয়নায় দেখতে বরাবরই তার ভালো লাগতো। বাবার কথা মনে পড়লো বিজনের। বাবা শেষ যে কদিন বেঁচে ছিলেন প্রায়ই বলতেন, কি রে তোদের আজকালকার ছেলেদের হলো কি, আয়নায় কি দেখছিস? এই ঘুম ভাঙলো, এখন মুখ হাত ধো, বাইরে যা, সূর্য ওঠেনি, পৃথিবীটাকে দেখার এই তো সময়। ছোটবেলা থেকেই বিজনের সুন্দর ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তার পার্শ্ববর্তী বন্ধুটিকে বড়দের কেউ না কেউ প্রায়ই বলে গেছে, বাহ ছেলেটি দেখতে বেশ সুন্দর তো। অথচ কেউ কোনোদিন বলল না তাকে কেমন দেখতে, শুধু চুপচাপ থেকে গেল। সস্তা আয়নাগুলির কথা বাদ দাও, সেগুলোর পাড়া খারাপ, কাঁচ ভালো না, কিন্তু এ বিষয়ে দামি এবং বিলিতীয় ভালো আয়নাগুলিও তাকে কিছু জানাতে পারল কই। কলেজে তার সঙ্গে বন্ধুত্ব হলো বরুণের। বরুণ প্রথম দিনেই ওয়াইএমসিএ রেস্তোরাঁর কেবিনে বসে তার জ্ঞান ও বিশ্বাস মতো কেমন মৃদু হেসে জানালো, আমার রূপের, বুঝলেন না, ছোটবেলা থেকে এটা প্রশংসা শুনে আসছি। ঠোঁটের কোণ দিয়ে বরুণের ধোঁয়া ছাড়া বেশ মনে পড়ে। বিজন হঠাৎ ভাবলো, আচ্ছা, রূপসীরা আয়নাকে কত ভালোবাসে। বিজনও আয়না ভালোবাসতো। আজ সকাল থেকে বিজন আয়না দেখেনি, কিন্তু বর্ণনা করা কোনো মুখের মতো সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার মুখটা ফোলা ফোলা, গাল দুটো চিনচিন করছে, চোখের নিচে 2-3টে বেশ আঁচড়, কোলে কালি, বারবার চোখ দুটো টেনে তুলছে সে ভ্রু দিয়ে। বিজনের চোখ বরাবরই একটু বেশি কালো, আপন প্রিয়, ভাষা ভাষা। চোখ দুটি আজ বসে গিয়েছে বলে সে খুবই মনকষ্ট পেল। সে 8 নম্বর বাস ধরল। কি বিজু, কি খবর? বুকটা ধড়াস করে উঠল বিজনের। বেচুর সঙ্গে আজকাল বিজনের প্রায়ই দেখা হয়, কিন্তু সেই কবে স্কুলে সেকশন বদল হওয়ার জন্য কথা বন্ধ হয়ে গিয়েছিল। পরে 2-1 বছর দূর থেকে যে কোনো একজনের ভ্রু নাচানো, অর্থাৎ খবর ভালো, এবং আরেকজনের ঘাড় হেলিয়ে সম্মতিসূচক হাসি, এই ছিল। ক্রমশ এটা পীড়া হয়ে উঠলে হঠাৎ দেখা হলে কেউ কারুকে আর দেখতে পেত না। তারপর প্রায় 9 বছর পরে আজ এই ভোরের বেলা বিজন নয়, বিজু, কি বিজু, কি খবর, অনেকদিন পর দেখা হলো। প্রীতিকর হাসি হেসে স্মিত চক্ষে বেচু তাকালো। বিজন মুখের কিছু ঢাকবার চেষ্টা করলো না। মুখ শুকনো হয়ে গেছে সন্দেহ নেই, সাদাটে দেখাচ্ছে, দেখাক। হ্যাঁ, তা সত্যি। সে বলল, গালের যেখানটা চিনচিন করছে সেখানটা কি কাঁপছে? বিজন সেজন্য কমপ্লেক্স বোধ করলো, হয়তো খুব ফোলা ফোলা দেখাচ্ছে। অভিনেতা রুজ মাখলে যেরকম হয় হয়তো তেমনই লাল। বেশ লাল দেখাচ্ছে তোকে, মোটা হয়েছিস। মোটা? বিজন অস্বীকার করে হাসলো না, স্বীকার করেও না, এমনি হাসলো। মোটা? বাসের হ্যান্ডেল ধরে বেচু ছেলেবেলার
ছেলেবেলার গল্প শুরু করলো। ওরা যখন মর্নিং স্কুলে যেত, বিজন বাড়ি থেকে ডেকে নিত বেচুকে। বিজনের কি মনে পড়ে, মনে পড়ে বিজনের, মনে পড়ে ছোটবেলায় একদিন এই বেচুকে দেখে এমনকি মা পর্যন্ত বিজনের সামনেই বলেছিল, কি সুন্দর দেখতে রে তোর বন্ধু। কিন্তু কেন বেচু এতদিন পরে তার সঙ্গে কথা বলছে, বলল যদি এসব বলছে কেন, বিজু বলে ডাকছে কেন? তবে কি তাহলে সকালের রক্ত প্রস্রাবের সঙ্গে এর সম্পর্ক আছে কিছু? বেচুকে তার এত ভালো লাগছেই বা কেন? তার মধ্যে ভালোবাসা হচ্ছে কেন? এমন ব্যাকুল। হঠাৎ একটা কথা মনে হলো বিজনের, আরে মর্নিং স্কুল তো গ্রীষ্মকালে হয়, অথচ তার এতক্ষণ মনে হচ্ছিল স্কুল যাবার সমস্ত পথটা শীতের কুয়াশায় ভর্তি। বস্তুত শীতের ভোর ও তার কুয়াশাকে সে কিছুতেই আলাদা করতে পারছে না তার মর্নিং স্কুলের পথ থেকে। আচ্ছা, ভালো কথা। এ বিজুর কি মনে পড়ে যে তাদের মর্নিং স্কুলের পথে একটা দেবদারু গাছ পড়তো? মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। মনে পড়ে কি বিজন তোর? ড্রাইভারের পেছনের সিট থেকে লম্বা ও বাঁকা নাকওয়ালা এই রোগা লোকটা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে তার দিকে চেয়ে আছে। এইমাত্র তাকে দেখে চমকে চোখ ফিরিয়ে নিয়ে বিজন ভাবল, একটু ভাবতেই বুঝতে পারলো দেখছিল। লোকটা নামলো কয়লাঘাট স্ট্রিটে, বিজনও নেমে পড়লো। নেমেই বলল, দেশলাই আছে? লোকটার কাছে আশ্চর্য ছিল, হাতের ফাঁকে পুরো কাঠিটা জ্বলে যাওয়ার পর, নিভে যাওয়ার আগে বিজন সিগারেটটা ধরালো, ততক্ষণ ধরে ভ্রু দুটো নামিয়ে লোকটাকে দেখলো। বিজনের গালটা চিনচিন করতে লাগলো। গালের রুজ তুলতে ভুলে গিয়ে অন্যমনস্ক অভিনেতা থিয়েটার থেকে অনেক দূর চলে আসার পর যেরকম বিব্রত বোধ করে, বিজন সেরকম কমপ্লেক্স বোধ করলো। লোকটা চৌরাস্তার মোড় অব্দি ক্রমশ ছোট হতে হতে মিলিয়ে গেল, একবারও ফিরে তাকালো না। লোকটা খোঁড়া নাকি? বিজন ঠিক করেছিল আজ রাত পর্যন্ত সারাদিনটা সে রেনুর বাড়িতেই কাটাবে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে অবিনাশ কবিরাজ লেনে ঢোকার মুখে তার যা একটু লজ্জা করবে, এপাশ ওপাশ দেখে নেবে একবার। কিন্তু গলির ভেতর খানিকটা অগ্রসর হতে হতে ক্রমশ এবং 4 নম্বর বাড়ির চৌকাঠে পা দেওয়ার আগে সে নিশ্চয়ই সম্পূর্ণ নিঃসংকোচ বোধ করবে, যেন এই নিয়ে তৃতীয়বার সে বাড়িতে এলো না, বহুদিন ধরে আসছে। প্রকৃতপক্ষে একতলায় কড়া নাড়ার আগে সে মনে করে নেবে ভেবেছিল যেন পিসিমা বা সুকুমারের বাড়িতে ঢুকছে। বিজন ভেবেছিল রেনুকে না জানিয়ে একেবারে বাজার করে নিয়ে ঢুকবে। রেনুর সামনে থলেটা উপুড় করে দিলে সে অবাক হয়ে বলবে, ও মা, এ কি বললেন না কেন? কত কি আনতে বলতাম। কত কি কথাটার মানে তাহলে এইভাবে করে নেবে। বিজন ভেবেছিল যে রেনু যেন জানিয়ে গেলে আলু পটল কি মাংস পেঁয়াজের সঙ্গে বাজার থেকে তাকে কয়েক গাছা কাঁচের চুড়ি কি ভালো একটা রুমাল বা দামি একটা সাবান আনতে বলতো। রেনুকে সে ভেবেছিল রাঁধতে বলবে। দুপুরে যে ঘন্টাখানেক রেনুর সঙ্গে শুয়ে থাকবে তার একটি মুহূর্ত অপব্যয় করবে না। দুপুরে যে ঘন্টাখানেক রেনুর সঙ্গে শুয়ে থাকবে তার একটি মুহূর্ত অপব্যবহার করবে না। দুপুরে যে ঘন্টাখানেক রেনুর সঙ্গে শুয়ে থাকবে তার একটি মুহূর্ত অপব্যবহার করবে না। তারপর নিজে অল্প ঘুমিয়ে বা ঘুমন্ত রেনুকে ঘরে রেখে 3টে 4টে নাগাদ সে একবার অফিসে যাবে ঠিক করেছিল। বিজন 12টার আগেই অফিসে গেল। এর আগে তার কখনো লেট হয়নি। আজ পিয়ের ঘরে গিয়ে সই করতে হলো। হরিকান্তবাবু মোটা গোছের নন, বেশ রোগাই, কিন্তু বিশেষ নড়াচড়া করেন না। হরিকান্তবাবু চুলে কলপ মাখেন, মাথাটা পাকা তালের মতো লম্বা লম্বা, মাথা ভাঙা, কানের ভেতর থেকে ঝুলে রয়েছে কয়েক গাছি চুল, যেন দুটো জামরুল গোঁজা দোকানে। যেন দুটো যেন দুটো জামরুল গোঁজা দোকানে। তার মুখ লাবণ্যময়, চোখ ব্লেড দিয়ে চিরে দেওয়া। আসলে কৃতি ও তৃপ্ত মানুষগুলির মুখে যে একটা রগড় আছে, হরিকান্তবাবুকে না দেখলে তা বোঝা যায় না। চশমাটা কপালের উপর তুলে দিয়ে তিনি চেয়ারে হেলান দিয়ে পড়েছিলেন। বিজন চলে আসছে এমন সময় ফক ফক করে বললেন, কি মশাই, দেরি হলো? এই এমনি, বিজন জানালো।
কোনো বিপদ? আবার ফক ফক আওয়াজ শুনে বিজনের টেবিলের ওপর চোখ পড়ল। পেন হোল্ডারে কানে সুড়সুড়ি দেওয়ার পালক, তার পাশে একটা মোটা ফাইল রয়েছে টেবিলে। বেশ ভারী হবে বিজনের মনে হলো। এস্টাবলিশমেন্টের সুপ্রভাত কি একটা ছুটি ছাটার বিষয়ে ও একবার একটা স্ট্রিকচারের ব্যাপারে ওর পার্সোনাল ফাইল খুব তাড়াতাড়ি মুভ করিয়েছিল বলে তার জের টেনে সে বিজনের বন্ধু, মানে সুপ্রভাত। বিজন তার পাশের সিটে বসে বলল, বোধহয় তাকে ছুটি নিতে হবে, হয়তো তার কোনো গুরুতর অসুখ করেছে বলে সে একটা গুরুতর অসুখের নাম করলো। সে কি মশাই, তাহলে তো চাকরি যাবে। কি? বিজন ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে রইল। এত আহত বহুদিন সে বোধ করেনি। কি কথার কি উত্তর? সে নীরবে বলতে লাগলো, আমার অসুখের নাম শুনে, হ্যাঁ খুব ছোঁয়াচে, ভয়ঙ্কর অসুখ, বাঁচবো কি মরবো ঠিক নেই, কিন্তু এই তুচ্ছ কথাটা মনে হলো আপনার? আমার যদি ওই অসুখই হয়ে থাকে তাহলে চাকরি যাবে কি যাবে না? কি বলছেন? বিজন জিজ্ঞাসা করল। না, বলছিলুম যে, বিব্রত গলায় অথচ যেন সত্যি সত্যি বলছে এমন ভাবে সুপ্রভাত জানালো, মানে ছুটি নিতে হবে তো অনেক দিন, উইদাউট পে হয়ে যাবেন শেষ পর্যন্ত, ফিট সার্টিফিকেট দিয়ে তবে জয়েন করতে পারবেন, তারপর ধরুন না। বিজন অবিকল ওর দিকে একভাবে চেয়ে আছে দেখে, মশাই আপনার কিচ্ছু হয়নি, যত সব। হ্যাঁ, দূর মশাই এটা বেশ জোরের সঙ্গে এবং ভালোবেসে কিচ্ছু হয়নি উচ্চারণ করতে পেরে পকেটে রুমাল খুঁজতে গিয়ে একটা সবুজ রঙের প্লাস্টিকের চিরুনি বের করে ফেলে সুপ্রভাত চুল আঁচড়াতে শুরু করে দিল। 7-এর ডিভিশনে গিয়ে বিজন দেখলো ঘরে কেউ নেই। 3-এর ডিভিশনে চৌধুরী, প্রমোদবাবু, নিমাই ও রাসবিহারী কেন কে জানে আজ সাহিত্য নিয়ে আলোচনা করছে। ডিভিশনাল ক্লার্ক প্রফুল্লবাবুকে ফিসফিস করে একজন বলছে, একটা উপায় করুন দাদা। রাসবিহারী বলেছে এবং বাকি সবাই ওর বিষয়ে ওর সঙ্গে একমত হচ্ছে। অবশ্য মধুসূদনের সনেট সম্পর্কে ঈষৎ অমিল রয়েছে। কিটস এবং ফ্যানি ব্রাউনের প্রেম সম্পর্কে রাসবিহারী দু কথা বলল। বুদ্ধদেবের অমুক কবিতা আসলে বোদলেয়ারের অনুবাদ বলল। অপ্রত্যাশিতভাবে এলিয়ট থেকে 2 লাইন কোট করলো, ভুল বিজনের না পড়া থাকলেও সে বুঝতে পারল। হঠাৎ বাইরে ইলেকট্রিক ইঞ্জিনের তীব্র সিটি বেজে উঠল। রাসবিহারী বিজনের দিকে ফিরে বলল, আচ্ছা, এই সিটি শুনলে আমার কি মনে হয় জানেন? আপনার কিরকম বলুন তো? এই আওয়াজটা 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে। বলুন বলুন বলুন। ইস, বলতে পারছেন না? রাসবিহারী আফসোস করলো। হোয়াট এ পিটি। কি? বিজন জিজ্ঞেস করলো গলার স্বর না পাল্টে। ঠিক শাঁখের মতো নয় কি? রাসবিহারী তৃপ্ত হাসলো। শুনলে মনে হয় যন্ত্র যেন তার জয়ধ্বনি করতে করতে ছুটে যাচ্ছে। চলুন যাই। একটা প্রশ্নবোধক হাসি হাসলো রাসবিহারী, যেন বলছে, কেমন দিলাম? বিজন ও রাসবিহারী চা খেতে গেল। রাসবিহারী সবসময় তার শারীরিক অসুস্থতার কথা বলতো, বিজন ভাবত নিউরোসিস। শেষের দিকে সন্ধেবেলা জ্বর ও ভোরবেলাকার বুক ধড়ফড়ানির কথা বলতে গিয়ে এমন যন্ত্রণা ফুটিয়ে তুলতো মুখে যে বিজন ধরে নিয়েছিল ও সত্যিই অসুস্থ। রাসবিহারী যখন 1 মাস ছুটি নিল, বিজন ক্রমাগত ওর জন্য সহানুভূতি বোধ করেছিল। আজ রাসবিহারী রেস্তোরাঁয় বসেই, সুস্থ আছি, নেভার ফেল্ট বেটার। বুঝলেন বিজনবাবু, ভোরে দুধ খান পোয়াটাক, সন্ধ্যাবেলা 2টো ডিম, তাহলেই দেখবেন, বলে তারপর মেয়েদের স্তন পাছা ইত্যাদি নিয়ে নপুংসকের খিস্তি, সুতরাং অশ্লীলতা করতে করতে পরপর 2বার, জানেন আমি একটা সাংঘাতিক কাব্যনাট্য লিখব। জানিয়ে উত্তর না পেয়ে, আমি কি কাব্যনাট্য লিখতে পারবো না বলে মনে করেন আপনি? জিজ্ঞেস করায়, আপনি কোনোদিন কিছু লেখেননি ও ভবিষ্যতেও কিছু লিখতে পারবেন না। বিজনের এই অন্যমনস্ক উদাসীন উক্তিতে ধীরে ধীরে ক্ষেপে গিয়ে তাকে অনেকক্ষণ ধরে যথেষ্ট অপমান করল। অপমান করার সমস্ত সময়টা ধরে বিজন তার মুখের দিকে তাকিয়ে রইল নির্বাক, শুধু এই কথা ভাবতে ভাবতে যে আমি কি গ্লিব, আমার কি আত্মসম্মান নেই, এবং আমি কেন রেগে উঠছি না।
অনেক আশা ছিল যে এইবার এর পরেই সে রেগে উঠবে। একবার যদি দৈবক্রমেও রেগে যায়, তাহলে যদি কটূক্তির কথা ওঠে, বিজন জানে তাকে চেষ্টা করতে হবে না, জিভে নিপুণতম শব্দ তার এমনিই আসবে। ও দুর্বলতম জায়গাটাতে আলপিনের পুরোটা ফুটিয়ে চুপচাপ চেয়ারে হেলান দিয়ে কুঁড়ের বাদশার মতো, তারপর শেষে তোর কাতরানি নেবে। আশ্চর্য হয়ে গেল বিজন, তার রাগ হলো না। রাসবিহারী অবশ্য পরে নিজেই ক্ষমা চাইল, বুঝেছে যে সব দোষ ওর। বলল ওর অসুস্থতার। বুঝতে পেরেছে, বলল যে বিজন সত্যি সত্যি তা বলতে চায়নি। রাসবিহারী উঠে গেলে বিজন রাস্তার দিকে চেয়ে রইল। তার মুখ লাল হয়ে উঠেছে। বাইরে রাস্তায় অফিস ফেরত জনতার ভিড়। ওপারে শিবপুরের কাছে একটা লম্বাটে মুখের মতো সূর্য ঝুলে রয়েছে। লম্বাটে মুখের মতো সূর্য ঝুলে রয়েছে। লম্বাটে মুখের মতো সূর্য ঝুলে রয়েছে। বিজন রেস্তোরাঁয় বসে রইল। পাখাটার দিকে চেয়ে চেয়ে হঠাৎ মনে হলো, আরে পাখার মুন্ডুটা যেমন কারুকার্য করা, এতদিন এসেছে, কই তার চোখে পড়েনি তো? কেন সে দেখেনি এতদিন? বিজন বড্ড কষ্ট বোধ করলো। কাল থেকে কতদিন আবার আসবে না, হয়তো কোনোদিনই আসবে না আর। কেন সে বহু দিন ধরে আগে পাখাটা দেখে রাখেনি? ছেলেবেলা থেকে আয়নাই দেখেছে শুধু, কিছুই তার চোখে পড়েনি। ব্যাধির কথা তার মনে পড়েনি। নইলে কিসের ভুলে, কার ওপর অভিমানে কাপের পর কাপ চা খেয়ে, সারা রাত ধরে মদ খেয়ে, একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে স্বাস্থ্য খরচ করে করে, হ্যাঁ, অসুখটা তো সে নিজেই ডেকে এনেছে। অথচ তার মধ্যেও ব্যাধি রয়েছে অনিবার্য, এই বোধ সে কি করে বিস্মৃত হয়েছিল? তা না হলে সে কাউকে ভালোবাসে না, নিজেকেও না। 25 বছর বয়সের তার এই যন্ত্রণায় কত মিথ্যা হয়ে যেত। বিজনের মনে হলো, রাস্তা দিয়ে এই যে অফিস ফেরত কেরানিরা যাচ্ছে হুড়মুড় করে, যারা ভুল জীবন কাটাচ্ছে, যাদের জীবনে আর কিছুই হবার নেই, যা কতকগুলি মাস পয়লা ও স্ত্রীর মেনস্টুরেশনের মধ্যে খণ্ড খণ্ড একটা ব্যাপার, এই যে জীবন, এও কত গুরুত্বপূর্ণ যদি তা মৃত্যু সম্পর্কে চেতনার দ্বারা শৃঙ্খলিত হয়। এই সব লোক, এরা প্রত্যেকে বীজের মতো এক একটা মৃত্যু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা প্রত্যেকটি লোক আলাদা, কারণ এদের প্রত্যেকের মধ্যেই রয়েছে তার নিজস্ব এবং আলাদা আলাদা মৃত্যু। বিজনের ইচ্ছে হলো সকলকে ডেকে ডেকে সেই কথা বলে। হ্যাঁ, নতুন কথা বই কি, অনেকেই শুনলে অবাক হয়ে যাবে। কেউ কেউ আপত্তি তুলে বলতে পারে, তুমি রক্ত প্রস্রাব করেছো, তুমি গুরুতর অসুস্থ, তুমি অস্বাভাবিক, তাই তুমি এ কথা বলছো। তাই কি? না। বিজনের ব্যথিত দুই চোখে তাকিয়ে বিস্ফারিত স্বরে সে বলে ওঠে, তা নয়। সে অতি সাধারণ মনের লোক ছিল বলেই জীবন সম্পর্কে সবচেয়ে যা স্বাভাবিক তা জানার জন্যে এই অস্বাভাবিকতা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল। যে কোনো উপায়ে এ তার আগেই জানা উচিত ছিল। কিন্তু এখন যখন সে জানে, তার অসুস্থতার জন্যই জানে, সে সকলকে তা জানাতে চায়। এদের সকলেরই তো অসুস্থতার আগেকার সেই অস্বাভাবিক অবস্থা, যখন সে তার প্রতিটি প্রশ্নের একটির উত্তর পায়নি। আজ একটির পেয়েছে। আজ সকালে বেচুকে ডেকে সে বলতে পারতো, বেচু, তোর কি উচিত জানিস? তোর উচিত সবসময় চোখ নামিয়ে নিচু গলায় আর হেঁট মুখে কথা বলা। যেমন যখন তুই মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকিস। কি ডিগনিটি অসুস্থতার! জীবনের সঙ্গে তারই শুধু ক্ষমাহীন সম্পর্ক। মৃত্যুর কথা মনে রেখে বেচু, তোর ঘুম ঘরে প্রতিটি কাজ করা উচিত। ঘুম ঘরে। অথচ অন্যদিকে বেঁচে থেকে পড়ন্ত আলোয় হাঁটাহাঁটি করছে এইসব নারী ও পুরুষ। এই শুধু বেঁচে থাকাটুকুই কত উপভোগ্য তার।
কিন্তু সে যাই হোক, বিজনের চোখে তবু জল এসে গেল এই ভেবে যে সে যেন 2-1 বছর ধরে রেস্তোরাঁয় এই কারুকার্য করা পাখাটার নিচে বসে রইল না। অন্তত বসে থেকে চায়ের পেয়ালায় চামচ নাড়তে নাড়তে বারবার শুধু বেঁচে থাকা লোকগুলোর সহসা বিকেল বেলার এই নীরব হাঁটাহাঁটি লক্ষ্য করে যেতে পারল না। চশমাটা খুলে ফেলে বিজন বারবার তার কাঁচ মুছতে লাগলো। রাস্তায় বেরিয়ে বিজন একটা ক্যাপস্টন কিনলো। আজ সকাল থেকে সে সিগারেট খায়নি। কিনেই ভাবলো, দুটো কিনলেই হতো, মিছিমিছি 8-9 পয়সা গেল। তখন দুটি ক্যাপস্টনের দাম ছিল 17-9 ছিল। কিন্তু সিগারেটটা দড়িতে ঠেকাতেই এ কি হলো বিজনের? রেনুর নগ্ন দেহটার জন্য সে আপাদমস্তক কামনা বোধ করলো। একতলায় সিঁড়ির নিচে শেফালির মা শুয়েছিল। 3 তলায় উঠে যার সঙ্গে দেখা হল, কি নাম মনে পড়ার আগেই লোকটা কি মশা কোথা ছিলেন একদিন বলে ওঠায় গলার স্বর শুনে বিজনের মনে পড়ল ভদ্রলোকের নাম বর্মন। বর্মন বর্মন বললে, পদ বুলে নাকি? বিজন বলল, না, পদ চিনেই তো এলুম। এই ভর সন্ধেবেলায় বর্মন বাঁচক টিপে বলল, বেশ করছেন। তারপর রেনুর কাছে লোক আছে? লোক দেখুন গিয়ে। রেলিংয়ে হাত রেখে বর্মন নিচে নামতে লাগলো। কাল থেকে খিল মেরে পড়ে আছে, মাছের মতো মাল খাচ্ছে মশা। দুদিনে বোতল 10 পড়ে গিয়েছে। বর্মন তার নিরপরাধ মুখ ঘুরিয়ে জানালো, সেপালির কাছেই শুনছিলাম। বলতে বলতে বর্মন নিচে নেমে গেল। বিজন ওপরে উঠতে লাগলো। ছাদের কোণে খাতুনের ঘরে আলো জ্বলছে। ছাদের কোণে খাতুনের ঘরে আলো জ্বলছে। এদিকের ঘরটা রেনুর। দরজায় কই খিল দেওয়া নেই তো। কলের নিচে চাকর গোপাল বাসন মাজছিল। বলল, মা ভেতরে আছেন। পর্দা তুলে ভেতরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইল বিজন। ঘরে কোনো আলো জ্বলছিল না। একখণ্ড দেওয়ালের মতো বিরাট আয়নাটার ওপাশেই যেন রাস্তার আলো। রেনু শুয়ে আছে উপুড় হয়ে। রেনু ঘাড় ফিরিয়ে বিজনকে দেখল, ইশারা করে তাকে পাশে বসতে বলল। পাশে বসে বিজন ওর ওপর হাতের সাপমুখ বলয়টা দেখতে লাগলো। ধাবমান সাপের মতো আঁকা বাঁকা ঠিকই, কিন্তু আজ কি বিজনের সবই অন্যরকম মনে হবে? বিজনের মনে হলো খুব উঁচু থেকে সে যেন একটা পাহাড়ি নদী দেখছে। শব্দহীন ঘরে রেনু উপুড় হয়ে শুয়ে। মাঝে মাঝে সে তার চুল ও ঘাড় স্পর্শ করছে, যেন সেখানে চুম্বন ছিল, যেন বা স্বগতোক্তি করছে। তখন বিজন তার চুল ও ঘাড় স্পর্শ করতেই হাউমাউ করে কেঁদে উঠল রেনু। উঠে বসে কোমর ঝরিয়ে ধরল বিজনের। ওর বুকে মুখ ঘষড়াতে লাগলো, কোলে মুখ গুজে কাঁদতে লাগলো। বিজন লম্বা ও প্রকাণ্ড আয়নাটায় তাদের দুজনের ছবি দেখতে দেখতে জিজ্ঞেস করলো, কি হয়েছিল রেনু? রেনু অনেকক্ষণ ধরে কাঁদলো। তারপর যখন মুখ তুলল, এলো চুলে কান্নায় ভোলা, অশ্রু আর কফে ও মদের গন্ধে মাখামাখি ওই মুখটাই তুলে ধরলো। আজ আমি চোর, আমি চুরি করতে পারি। সায়ার দড়িটা দাঁতে চেপে দোতলার শেফালি ঘরে ঢুকে পড়েছিল। বিজনকে দেখে ওমা বলে তিড়িং করে লাফিয়ে বাইরে গিয়ে ফের সায়া পরেই ঘরে ঢুকে বলল, ওমা আপনি কার কাছে খবর পেলেন? বলুন তো একটু বুঝিয়ে, কি এমন হয়েছে বলুন না যে নাওয়া খাওয়া ত্যাগ করতে হবে। বাইরে মিনিট খানেক ধরে রোগড়ে মুখ থেকে কি তুলতে চেয়েছিল সেই জানে। শেফালি আয়নায় তার ছুলি ধরা টকটকে মুখটা দেখতে লাগলো। একবার চোখের একটা পাতা টেনে নামালো, দেখলো, তারপর মুখ ঘুরিয়ে আয়নায় নিজের পেছনটা দেখতে দেখতে বলল, কি মালি খেতে পারিস বাবা। আপনি তো ছিলেন সেদিন, দেখেছেন তো লোকটাকে,
জিজ্ঞেস করেই শেফালি সচকিত হয়ে উঠল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচিয়ে বলল, কি রে মীরা, তোর হলো ভাই? বিজন লোকটাকে দেখেছিল বই কি, তবে সপ্তাহ তিনেক আগের কথা, ভালো মনে নেই। লোকটা আসতে গোপাল বাইরে থেকে ডাকলো, মা। ভয় ও উৎসাহে চমকে উঠে রেনু বলল, ওই লোক এসেছে। দরজার কাছে উঠে গিয়ে গোপালকে বলেছিল, একটু দাঁড়াতে বল, ছাদে চেয়ারটা পেতে দে। বিজনকে বলেছিল, নইলে ফিরে যাবে। কত লোকসান খাবো আপনার জন্য। খামোখা বসে রইলেন, কথাবার্তা বললেন, এখন তাড়াতাড়ি নিন দেখি। উঠে দাঁড়িয়ে বিজন বলেছিল, না আমি আজ যাই, আরেকদিন আসবো। বিজনের অত্যধিক শান্ত স্বর শুনেই রেনু বলেছিল, কেন, নয় একটু দাঁড়াবে। নইলে বলতো না। বিজন সে কথা শোনেনি। দুজনের কেউই জামা কাপড় খোলেনি। রেনু নীল আলোটা নিবিয়ে নিয়ন জ্বালালো, খিল খুঁড়ে সরে দাঁড়ালো একপাশে, কিন্তু পর্দা তুলে বেরুতে যাবে বিজন, অপরিচিত লোকটা ওর দু কাঁধে দুহাত রেখে জড়িত স্বরে বলে উঠল, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? বিজন দেখলো একজন বুড়ো লোক। ভদ্রলোককে দেখে কেন কে জানে তার রাঁচির কথা মনে পড়লো। সে বলল, আমাদের রাঁচিতে আলাপ হয়েছিল। রাঁচিতে? রাঁচি হিলে না? আরে আসুন মশাই, যাচ্ছেন কোথায়? ও রেনু, এই যে আমাদের চেনা লোক হে, কতদিন আসছেন তোমার কাছে? ভদ্রলোক একজন পদস্থ সরকারি কর্মচারী, বিজন জানতে পারল। কিছু পরে মদ এলো, শেফালিকে ডাকিয়ে আনা হলে কষা মাংস এলো, শেফালির সঙ্গে এলো বর্মন। দুটো নইলে জমে। হাড়ের নলি থেকে শকশক করে শ্বাস টেনে নিলেন সরকারি কর্মচারী। বিজনের হয়ে সম্মতিসূচক ঘাড় হেলিয়ে বললেন, চলে তো আপনার? শেফালি দ্বিতীয় চুমুকে মেরে দিয়ে ঠক করে গ্লাসটা ট্রের ওপর রেখে বলল, ফাঁক। এমন সময় ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজার সময় জুড়ে গম্ভীর ও সুরেলা গলায় দোরগড়ায় ফুলওয়ালা হেঁকে উঠল, চাই বেল ফুল। ঠিক ধরেছেন, ওই লোকটাই। আপনি তো খানিক পরেই চলে গেলেন। হ্যাঁ, পরদিন মিনসে কি বলে জানেন? ওর নাকি 500 টাকা চুরি গেছে। এই কি কাণ্ড বলুন দেখি। হ্যাঁ, শেফালি জানতে চাইল। বিজনের গালটা ফের চিনচিন করতে লাগলো। সেদিন রেনুর কাছ থেকে যাওয়ার পর বোধহয় পরদিন ভোরবেলা থেকে তার কোমরে একটা ব্যথা হয়। একটা বেল্ট থাকার জায়গা জুড়ে ব্যথাটা এখনো রয়েছে। বিজন বার দুই কাশলো। কাশির শব্দটা মন দিয়ে শুনতে গিয়ে সে ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল। কি রকম অদ্ভুত কাশি হচ্ছে তার, কি অমানসিক। হঠাৎ ডুকরে কেঁদে উঠে রেনু ওর গলা জড়িয়ে ধরল, আমি জোর, আপনি তো ছিলেন, আমাকে চুরি করতে দেখেছেন আপনি। বিজন চমকে উঠল, কিন্তু চোখের দিকে চাইল না কিছুতেই। এলো চুল, শিকনি আর চোখের জলে মাখামাখি চৌকো গাছের একটা মুখ, চৌকো গোছের একটা মুখ। চোখে লালের ছাট, চোখের কোল দিয়ে গড়িয়ে পড়ছে কাজল, গা দিয়ে দিশি মদের গন্ধ ছাড়ছে ভুর ভুর। ওর চোখের দিকে বিজন এখন তাকাবে না। না, বিজন অনুমানে বুঝলো ওর চোখে এখন প্রেতিনীর চাউনি। কিলো মীরা, তোর হলো? জানলা দিয়ে একতলার দিকে মুখ নামিয়ে শেফালি আবার চেঁচিয়ে উঠল। তারপর বিজনের দিকে ফিরে, যেন কি গূঢ় মানে আছে কথাটার, এমন ভাবে হেসে বলল, যাই, চান করব। আমাকে 2 দিন হাজতে রাখলো। বিজনের বুকে মুখ রগড়াতে রগড়াতে ফোঁপাতে লাগলো রেনু। খিস্তি খেউড় করলো, বুক জ্বলে গেল। বিজনের বুকে মুখ রগড়াতে রগড়াতে ফোঁপাতে লাগলো রেনি। খিস্তি খেউড় করলো, বুক জ্বলে গেল, তবু মদ খেতে দিল না। বড়বাবু আমাকে লাথি মারলো। কোমর দেখিয়ে রেনু বলল, এইখানে। রেনু শুধু সায়া পরেছিল, সায়াটা হাঁটুর ওপর উঠে গিয়েছে, একটা পায়ের উরু পর্যন্ত দেখা যায়। ব্লাউজের নিচের বোতামটা খোলা। রেনুর ঝোলা স্তন দেখা যাচ্ছিল, স্তনের বোঁটায় শ্বেত অশ্রুর মতো জমাট দুধ। রেনুর স্তন ও উরুর রং একই রকম। বিজন লক্ষ্য করে দেখল, ঘুমন্ত শশকের গায়ে যেন হাত রাখছে। বিজন ওর খোলা উরুতে হাত লাগলো।
সেদিন তাকে চলে যেতে হয়েছিল, আজ সুদে আসলে উসুল করবে। এই জন্যই তো সে এসেছে। এই নিয়ে 3 দিন এলো, অথচ এখনো ওর ব্লাউজের সবকটি বোতাম সে খুলতে পারেনি। রাস্তার দড়ির আগুনে যখন সিগারেটটা ঠেকিয়েছিল, বিজনের সেই মুহূর্তের মতো উত্তেজিত হওয়ার চেষ্টা করতে লাগলো। এদিকে গলা কাটা ছাগলের মুন্ডটার মতো ছটফট করছে রেনু। মাঝে মাঝে বলছে, ওরা নিক না, আমার আলমারি, ড্রেসিং টেবিল সব বিক্রি করে টাকা নিক। বিজনের গালটা গলা কাটা রক্ত লেগে লাল হয়ে উঠছে। সে রুমাল দিয়ে মুখ মুছল। বলুন আপনি, বলুন কে চুরি করেছে? বিজন নিঃশব্দে ওর ব্লাউজের বোতামটা পরিয়ে দিল। গাল দুটো চিনচিন করছে, অসহ্য জ্বর হয়েছে নাকি তার। আচম্বিতে রেনু উঠে বসলো ধর্মরিয়ে। কে চুরি করলো তাহলে? আপনি জানেন কে চুরি করেছে? প্রশ্ন দুটো যেন আঠা লাগানো দুটো রুজের প্যাড। পটপট করে তার দুগালে সেঁটে দিল রেনু। আগুনের ঘর থেকে অন্ধ মানুষ যেমন করে প্রশ্ন করে কি হলো, তেমনি ব্যাকুল হয়ে উঠে রেনু জিজ্ঞেস করলো, কে চুরি করলো? বিজন এবার রেনুর গালে হাত রাখলো। তার হাত থরথর করে কাঁপছে। হাতই তো, গাল নয়। দাঁতে দাঁত চেপে বিজন বলল, না তুমি চুরি করনি। কিন্তু তার গলা কেঁপে গেল কেন? সেই কখন সন্ধ্যের মুখে এসেছে বিজন, এখনো পর্যন্ত সেই স্বরে কথা বলেনি। এই স্বর রেনুর বড় চেনা। সে টের পেল, টের পেয়েই আঁচল দিয়ে মুখটা মুছে নেওয়ার চেষ্টা করলো। তক্ষুনি নড়ে চড়ে শুলো, হাসিও টেলে আনলো ঠোঁটে। কিন্তু বিজন তা দেখতে পেল কই। তার চোয়াল নড়ছে, শক্ত হয়ে যাচ্ছে মুখ, যেন রেনুর মুখটাই কাঁপছে থরথর করে। বিজনের দুহাতের 10টা আঙুল রেনুর গালের ওপর চেপে বসে যেতে লাগলো। বিজনের ম্লান দুই চোখে সে রেনুর দিকে তাকায়। এই মুখ, হ্যাঁ, কান্নায় ফোলা, চোখের কোল দিয়ে গলে পড়ছে রাত্রির নিষ্প্রভ কাজল, শিকনি আর চোখের জলে মাখামাখি এলো চুলের ঠিক মুখটাই সে আগে কখনো দেখেছে কি? বিজন অনুভব করলো সে দেখেছে, কিন্তু কোথায়? মনে করার আকুল ইচ্ছায় বিজন উন্মুখ হয়ে উঠল। দেখতে দেখতে দূর থেকে দুলতে দুলতে এগিয়ে আসা একটা ঢেউয়ের মতো ছুটে এলো স্মৃতি। বিজনের সমস্ত অস্তিত্বকে নিয়ে ফেঁপে উঠে তারপর খুবই কাছে তা ভেঙে পড়ল। কিছুতেই মনে পড়ল না, কিন্তু বিজন বুঝতে পারলো বড় ভয়ঙ্কর সেই স্মৃতি। অথচ বেশি দূরে নয়, ঘরের অন্ধকার থেকে ভেসে উঠছে ঠোঁট দুটি, কাছেই কাঁপছে। এখনো গ্লাস, গদের শিশি, আলমারিতে শূন্য বোতল, কাঁচি, পাপোশ, বৃষ্টি শেষের পিচের রাস্তায় ঠিকরানো গ্যাসের আলোর মতো কালো আয়নার একটা অংশ, তাতে জল ভর্তি গ্লাস, তাতে ভিজে বেলফুল, পাপোশ, তাতে গঁদের শিশি ও আলমারিতে শূন্য বোতল, নীলসাপ, লতা, পদ্ম আঁকা একটা চীনা ফুলদানি, এইসব দেখা যাচ্ছে। একটু পরে ঠোঁট দুটি শুধু ভাসবে আর সব ডুবে যাবে। ক্রমশ লাল হয়ে উঠছে, অন্ধকার লাল রঙে একটা তুলি চুবিয়ে বারবার রঞ্জিত করে যাচ্ছে ঠোঁট দুটি, যেন দুটো ফুলের পাপড়ি। কি ফুল? নিমজ্জমান ব্যাকুলতায় বিজন প্রাণপণে স্মৃতি হাতড়াতে লাগলো। খুব জানা ফুল, কি যেন নাম ফুলটার? অথবা হঠাৎ মনে হলো বিজনের, এ যেন একটা লাল ফড়িং বসে রয়েছে ঠোঁটে। দু আঙুলে এখনই চেপে ধরলে যার ধুলো মাখা পাখনা দুটি ঘন ঘন শিউরে উঠবে। না না, মনে 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 যেন স্বপ্নে বিজন চিৎকার করে উঠল, না, ভালোবাসা না, ভালোবাসা না, ভালোবাসা নেই এমন দুটি ঠোঁটে সে চুমু খাবে কেমন করে? বুক খালি করে বিজন একটা দীর্ঘশ্বাস ফেললো। আহ আহ কি গরম, রেনু বলল। বিজনের চোখের সামনে একে একে গঁদের শিশি, আয়না, শূন্য বোতল, ফুলদানি, গ্লাস, কাঁচি, পাপোশ, গ্লাসে বেলফুল এইসব ভেসে উঠতে লাগলো। ফুলগুলি বাসি। বিজন দেখলো, বিবর্ণ হয়ে সে জানতে চাইল, সেই ফুল সেদিনের? বোধহয় তার গলা দিয়ে স্বর বেরোয়নি ভয়। দু হাতে ওর বুকে মৃদু ঠেলা দিয়ে চাপা কামনা আতর গলায় রেনু বলল, একটু একটু সবুর করুন না। হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, নীল আলোটা জ্বালিয়ে দি? নীল আলোটা জ্বালিয়ে বুকটা এমন টান করে চিতিয়ে দাঁড়ালো সে যে বডি যে স্ট্র্যাপে সেলাই ছেঁড়ার আওয়াজ শুনতে পেল বিজন। সমস্ত চুল খুলে ফেলে টান করে বাঁধতে লাগলো রেনু। রেনু ব্লাউজের প্রথম বোতামটায় হাত রাখলো। এই প্রথম বিজন ওর আঙুলের নড়াচড়া লক্ষ্য করলো। আঙুলে মরা মাংস,
বুড়ি বুড়ি কাকাতুয়ার মতো বাঁকা চামড়া পরা গাঁটগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে। রেনুর নখগুলো বিজন দেখতে পেল না। না, আততায়ী ছুরি হাতের সামনে এসে দাঁড়ালে যেমন হয়, বিজনের সেই রকম স্বপ্নের সেই বদ্ধমূল ভয় হলো। তার গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না, তার বুকে পাথর। কি হলো আবার? রেনু জিজ্ঞেস করলো। না, বিজন বললেন, আপনি খুলে দেবেন। নিতম্বটা অর্ধেক ঘুরিয়ে যেন শরীরটাকে উথলে দিয়ে দারুণ কটাক্ষ করে রেনু জিজ্ঞেস করলো, দেবেন নাকি খুলে? সহসা বিজন ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বেলে দিল। 3 সপ্তাহ আগের না পাল্টানো উল্টে যাওয়া ফুলদানির জলের মতো ভারী আলোয় ঘর ভরে গেল। বেশ্যাপট্টির মাঝখানে উজ্জ্বল আলো এই ঘর। ঘরের মাঝখানে পুরু গদির বিছানা, দেওয়াল জুড়ে আয়না, দেওয়ালে ঝুলন্ত ঈশ্বরের ছবি। সবকিছুর মাঝখানে পুরুষানুক্রমে বেশ্যা রেনুকে দেখে বিজন এবার চিনতে পারল। হাতের মুঠো শক্ত করে রেখে বিজন বলল, আমি আমি যাব। সে কি? রেনু বলল সন্দেহের হাসি হেসে। এই নাও টাকা। বিজন দীর্ঘ কঙ্কালসার হাতটা রেনুর দিকে বাড়িয়ে দিল, মুঠি খুলে ধরল। আর এক মুহূর্ত দেরি হলে কড়া নড়ে উঠত। দরজাটা দু হাত করে খুলে ফেলতেই অকস্মাৎ সর্বাঙ্গ বিদ্যুতে ঝলসে গেল বিজনের। সে চৌখাটের বাইরে পা বাড়াতে পারল না। দু হাতে পাল্লা দুটো দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। অপ্রত্যাশিত কিছু নয়, তবু বাসের সেই খোঁড়া লোকটা গোড়ালির কাছে দুপা মুড়ে দেওয়ালে হেলান দিয়ে সে দাঁড়িয়ে। ভ্রু অব্দি নামানো ফেল্টের টুপি, লম্বাটে মুখের থুতনিটা বুকের কাছাকাছি। এখন তার গায়ে একটা ভারী ওয়াটারপ্রুফ। সপসপে ওয়াটারপ্রুফটার দিকে চেয়ে চেয়ে বিজন ক্রমশ বৃষ্টির শব্দ পেল। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। শোঁ শোঁ করে হাওয়া চালাচ্ছে বেশ। বিজনের বাঁ গালে বৃষ্টির উড়ন্ত একটা ঝাপটা এসে লাগলো। লোকটা চুরুট খাচ্ছে। চুরুটের আগুনে মৃত লোকের স্ট্যাচুর মতো ওর মুখের বাঁ দিকটা বারবার প্রতিভাত হচ্ছে। বিজন ওর জীবন্ত চোখের দিকে চাইল। লোকটা চোখ ফিরিয়ে নিল না, দেখার সুযোগ দিল। ওর চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়িয়ে রইল। মাটিতে পোঁতা একটা শক্ত দেবদারুর মতো বিজনও দাঁড়িয়ে রইল ওর চোখে চোখ রেখে, মুখোমুখি। শুধু তার শেকড় ভয়ে সরসর করতে লাগলো। রাস্তায় একটা কুকুর ডাকলো। আরেকবার ডাকলো। লোকটা দুবার কাশলো। কাশিটা অমানুষিক, অনেকটা অনেকটা কাশিটা অমানুষিক, অনেকটা ছাগলের কাশির মতো। বিজন শুনেই বুঝতে পারল ঠিক এই রকম কাশি সে আজ সারাদিন কাশছে, এবং কোনো সুস্থ লোক এভাবে কাশে না। লোকটার স্থির চাউনি বিজনের ভেতরে গিয়ে পড়লে সে ভীতভাবে হাসল। একতলার বাথরুম থেকে শেফালি সাবান কে মেখে গেছে, ক্ষয়ে গেছে তার সাবান। ছি ছি ছি! ঘৃণায় শেফালি থুতু ছিটোচ্ছে উত্তরে দক্ষিণে চতুর্দিকে। এ কি প্রবৃত্তি! শেফালি চেঁচাচ্ছে তারস্বরে। শেফালি থুতু ছিটোচ্ছে। ছি ছি! বিজন রাস্তা থেকেও শুনতে পেল। সেই দিন রাত্রে বিজন একটা স্বপ্ন দেখল। ছেলেবেলায় মা মারা যাওয়ার পর ভোরবেলা বাবার সঙ্গে সে পুরী বেড়াতে গেছে। সে দেখল উত্তাল সমুদ্র থেকে ঢেউ আসছে একটার পর একটা, শব্দ হচ্ছে না। অধিকাংশ স্বপ্নের আকাশ যেমন থাকে মেঘলা। সূর্যোদয়ের আগের এক ফালি ঘন লাল আলো এক জায়গায় ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ হয়ে। ওখানে জলতলে ঘুরন্ত বিশাল শৃঙ্খলের লোহা থেকে জেগে উঠেছে মরিচার রং। স্বপ্নে বিজন বুঝতে পারল। ওদিকে দিগন্তে সূর্য উঠল লাফ দিয়ে। দূরে দেশলাই কাঠির মতো একটা নৌকো লাট খেয়ে পড়লো তার ভেতর। নৌকো সমেত এখন বনবন করে ঘুরছে। একটা ফেনুময় ঢেউ কাছে এসে বিজনের পায়ে পড়ল। পায়ের পাতা ভিজিয়ে সরসর করে সরে যাচ্ছে জল।
এ কি, বিজনের পা ডুবে গেছে একরাশ বেল ফুলে, ভীষণ সুড়সুড়ি লাগছে তার। বিজন ফিক করে হেসে ফেলল। বিজন দেখলো তার গলায় একটা বেল্ট। বেল্ট তো, হ্যাঁ বেল্ট। বোধনের আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে সারা রাত। বিজন লাল হাফ প্যান্ট আর বুক পকেটে সোডার ছিপিয়াটা একটা সবুজ সেলুলার শার্ট পরে পূজা মণ্ডপে ঢুকলো। স্বপ্নে বিজনের মনে পড়ল তার তো ছেলেবেলার কোনো ফটো নেই, বা বা ওই রকম দেখতে ছিল নাকি তাকে। স্বপ্নে যেমন হয়, বিজনের একবার মনে হলো সে কি স্বপ্ন দেখছে। শূন্য মণ্ডপ, ভারী পর্দা সরিয়ে উঁকি দিয়ে বিজন প্রতিমা দেখছে। প্রতিমা, প্রতিমার পিছনে রাত্রির একটা সিন টাঙানো, চিত্রকর যাতে চাঁদ আঁকেনি। রাত্রির ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্রতিমার ডাক সাজ, সম্পূর্ণ বিবস্ত্র, রংচটা শরীরের, এখানে ওখানে মাংস কাদা খোবলানো, এখনো অস্ত্র দেওয়া হয়নি। 10 হাতের প্রত্যেকটি মুষ্টি কুষ্ঠরোগিনীর মতো অসম্ভব রূঢ়। বিজন দেখলো একটা ভ্রু নেই। চোখের কোলবে তারার কালো গড়িয়ে পড়ছে, চুলের মধ্যে দিয়ে গর্জন তেলের সঙ্গে গড়িয়ে এসে সিঁথির সিঁদুর লাল রক্তে ঢেকে ফেলেছে মুখমণ্ডল। পিতলের প্রদীপের বুক জুড়ে এখনো চড় করে সলতে পুড়ে যাচ্ছে। প্যান্টটা এক হাতে টেনে তুলে অন্য হাতে বিজন তার প্রিয় সবুজ সেলুলার জামাটার গায়ে হাত বোলাতে লাগলো। সোডার ছিপিটা স্পর্শ করে দেখলো অন্ধকার। একটা সিঁড়ি, বিজন উঠছে, গলায় দুলছে বেল্ট। বিজন ছুঁয়ে দেখলো সেই ছোটবেলার বেল্ট। স্বপ্নের মধ্যে সে অস্বস্তি বোধ করলো। বিজন একটা লম্বা করিডোরে পা দিল। দুদিকের উঁচু দেয়ালে সারি সারি ও মুখোমুখি দরজা, দরজাগুলোর সামনে এক চিলতে করে আলো। বিজন দেখলো করিডোরটা অন্ধকার, তবে মাঝে মাঝে আলোগুলিও তাকে পেরোতে হবে। বিজন দেওয়াল ধরে অগ্রসর হলো। উঁচুতে একটা জানলা খুলে মুখ বাড়িয়ে রেনুর ঘরে যাচ্ছেন বলেই ফটাস করে শেফালি জানলাটা বন্ধ করে দিল। এরপর বিজন যত এগিয়ে যাচ্ছে, ভয়হীন দরজায় দরজায় মীরা, বাসন্তী, খাতুন, চামেলি, ওরা সব ভীত সরীসৃপের মতো চমকানো মুখগুলি গর্তে ঢুকিয়ে নিচ্ছে লহমায়। বিজনের পেছনের আলোগুলি একে একে নিভে গেল। রেনুর ঘরে সুদূর দরজাটার সামনে পৌঁছে হাতখানেক আগে থমকে দাঁড়িয়ে বিজন পেছনে ফিরে দেখল করিডোরটা এবার ডুবে গেছে ঘন নিরেট অন্ধকারে। অন্ধকারে না, বিজন নিজেই দপ করে নিভে গেল। করিডোরটা নেই। তাহলে সে ফিরবে কেমন করে? করিডোরটা নেই। রেনুর ঘরে সরকারি কর্মচারী বিজনকে দেখে হই হই করে উঠলেন। শেফালি গ্লাসটা ঠক করে নামিয়ে রেখে বলল, ফাঁক। এমন সময় বাইরে গম্ভীর ও সুরেলা গলা শোনা গেল, চাই বেলফুল। ঘড়িতে 8টা বাজলো। রেনু সরকারি কর্মচারীকে ফুল কিনতে বলল। যদিও দেওয়ালের ওপাশে শেফালি ফুলওয়ালার কাছে কমিশন নিচ্ছে। বিজন দেখতে পেল শুকনো মুখ, খোঁচা খোঁচা দাড়ি, কবজি ভর্তি গোড়ের মালা, হাতে বেলকুঁড়ির মুকুট, রজনীগন্ধা, কয়েকটা ব্ল্যাক প্রিন্স। আরে ওই লোকটা ফুলওয়ালা। চৌরঙ্গিতে দাঁড়িয়ে লোকটা মাঝে মাঝে মাজন বিক্রি করে না? বিজন বেশ অবাক হয়ে গেল। সরকারি কর্মচারী রেনুর হাতে টাকা গুঁজে দিয়ে ঘুরে পড়ে গেলেন বিছানায়। বিজন দেখলো ওর ব্যাগ থেকে ঝুলে রয়েছে গোছা গোছা নোট। বিজন বালিশের তলা থেকে ব্যাগটা বের করলো। তখন মাথার সুদীর্ঘ চুল একবার খুলে তারপর তুলে টান টান করে বাঁধতে বাঁধতে রেনু চিৎকার করে উঠল, সাবধান, দাঁড়াও, এই দেখো। দু হাতে বুক এমন চাপড় মারতে লাগলো রেনু যে বিজনের মনে হলো সে বুঝি তার বুক দু ফাঁক করে ফেড়ে ফেলে তাকে কিছু দেখাতে চায়। তার বদলে রেনু পটপট করে ব্লাউজের সবকটা বোতাম খুলে ফেললো। আঁতকে উঠে বিজন দেখলো রেনুর বুকে কাকাতুয়ার নখের মতো কর্কশ ও বাঁকা ভয়ঙ্কর কয়েক গাছের চুল। রেনু রাক্ষসীর মতো ওষ্ঠহীন হাসলো। স্বপ্নের ভয়ে জাগরণের চেয়ে অনেক বেশি। মানিব্যাগটা কোথায়? ডান পকেটে, বাঁ পকেটে? দু হাতে বুক চেপে ধরে আতঙ্কের বর্ণনার মতো বিজন রাস্তা দিয়ে ছুটতে লাগলো। অফিসের ছুটি হয়ে গেছে। রামাধার সেলাম করলো। 2-3টে ফাঁকা হল পেরিয়ে বিজন ঢুকলো পিএর ঘরে। পিএ নিঃশব্দে তার হাতে ভারী ও মোটা পার্সোনাল ফাইলটা তুলে দিলেন। বিজন উল্টাতে উল্টাতে দেখলো তার বিরুদ্ধে অভিযোগ ফাইলে লিপিবদ্ধ হয়েছে। এটা এবার জিএম এর কাছে সই হওয়ার জন্য যাবে। এতদিন চাকরি করছে, জিএম কে বিজন কোনোদিন দেখেনি।
স্বপ্নেও সে তাকে দেখতে পেল না। অফিসে এতদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, অথচ সে তা জানতে পারেনি। সুর বের করা দুটো মুখোমুখি পিঁপড়ে যেমন করে পরস্পর কথাবার্তা বলে, পিয়ে ও বিজনের মধ্যে সেই রকম কথাবার্তা হতে লাগলো। বিজন বলল, আমাকে সাবধান করে দেননি আপনি? বিজন দেখলো বাঁদিকে মার্জিনে লেখা পিএ টু জি এম থ্রু প্রপার চ্যানেল, ও কয়েক পৃষ্ঠা পর ওপরে লাল কালিতে লেখা হেডিং, নিচে বিবরণ। পৃষ্ঠা 41, আইটেম নম্বর 20, সিসিল বারে একাকী মদ্যপান ও তার বিস্তৃত বিবরণ, তাং। পৃষ্ঠা 110, আইটেম নম্বর 52, ওই। পৃষ্ঠা 54, আইটেম নম্বর 27, কোবাল্ট রুম থেকে পলায়ন, বন্ধু হিরণময়ের অসুখের জন্য অপারেটেড হতে আপত্তি। পৃষ্ঠা 81, আইটেম নম্বর 38, 19/6/59 থেকে 19/6/60 পর্যন্ত 2300 ফাইল গ্রহণ ও 213টি প্রত্যর্পণ। পৃষ্ঠা নম্বর 98, আইটেম নম্বর 43, মন্দিরে বিগ্রহের সামনে নতজানু রমণীকে টেনে তুলে উপর্যুপরি চুম্বন। পৃষ্ঠা 189, আইটেম নম্বর 89, বাবা ও আরও 20 জনের মুখ ম্লান করে দেওয়া। পৃষ্ঠা 145, আইটেম নম্বর 72, বৌদির সঙ্গে অবৈধ ও গোপন প্রণয়। পৃষ্ঠা 173, আইটেম নম্বর 80, সিসিল বারে একাকী মদ্যপান। এখানে পিএ বললেন, 200 পৃষ্ঠা দেখুন। পাতা উল্টে বিজন দেখল পাতা জুড়ে লাল কালির হেডিং, আইটেম নম্বর 92, সোনাগাছিতে রেনুর গৃহে রাত্রিযাপন, তাং 2রা সেপ্টেম্বর। বিজনের দম বন্ধ হয়ে এলো। সে বিস্তৃত বিবরণ পড়তে লাগলো। ঘর স্তব্ধ হয়ে থাকে। অনেকক্ষণ পর পর তার হৃৎপিণ্ডে শব্দ হয়। ঘরে অন্য কোনো শব্দ নেই। ঘরের চারপাশে আহত কুকুরের মতো রাত্রি ঘুরছে প্রভু ভক্ত। গোল ঘড়িটা সময়ের এ ঘরে ও ঘরে হাত রাখছে, ঠিক ঠিক। মাথার উপরে দড়িতে বাঁধা ব্যাঙের মতো পাখাটা ঝুলছে হাত পা ছড়িয়ে। পড়তে পড়তে দম আটকে এলো বিজনের। বুক ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। বিজন আইটেম নম্বর 92 পড়ে শেষ করলো। না, সে কথা নেই, সে কথা কেউ জানে না। এই বলে বুক খালি করে এত জোরে নিঃশ্বাস ফেললো যে ফাইলের অনেকগুলি পাতা উড়ে গেল ফরফর করে। বিজন দেখলো পৃষ্ঠা 1, আইটেম নম্বর 1, লাল পিঁপড়ের গর্তে খোঁচা দিয়ে তার মধ্যে একটি জীবন্ত কেঁচো নিক্ষেপ ও তার বিস্তৃত বিবরণ, তাং 19/6/39। 19/6/39। বিজন মুখ হয়ে গেল। সেইবার টের পেল কি ভয়াবহ ব্যাপক এদের অনুসন্ধান। সে বলতে চাইল, এ তো আমার ছেলেবেলার ঘটনায়, আপনারা জানলেন কি করে? কিন্তু বলার আগে বিজন আবার ভয় পেল। স্বপ্নের সেই ভয় জাগরণের চেয়ে যা অনেক বেশি। বিজন দেখল পিয়ে টেবিলের ওপর পা তুলে দিয়েছেন। টেবিলে নীল সাপ লতা ও পদ্ম আঁকা রেনুর ঘরের সেই ফুলদানিটা, তাতে সুদীর্ঘ রজনীগন্ধা। আর তার ঠিক পাশে দেখে হাত পা পেটের ভেতর ঢুকে যাওয়ার উপক্রম হলো বিজনের। মুখ থেকে খুলে রাখা পিয়ের দুপাটি দাঁত, তার লাল লাল মাড়ি শুদ্ধ, পোড়া রাবারের গন্ধ ছাড়ছে তা থেকে। বিজন আবার প্রাণ ভয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে ফের সেই সমুদ্রের ধারে এসে হাজির হলো। বিজন দেখলো অদ্ভুত অবস্থা। রাস্তা পর্যন্ত জল উঠে এসেছে। সমুদ্রের ধারে প্রবাস থেকে হাওয়া আসছে, হা হা। হোটেলের দরজা জানলাগুলি বন্ধ। অদূরে হাড় পাঁজরের মতো একটা নারকেল পাতা টাঙানো, ওদিকে বিদ্যুৎ চমকায়। বিজন জানতে পারলো কে যেন বলেই গেল তাকে, আজ সাইক্লোনের আবহাওয়া। ফ্ল্যাপ স্টাফের কাছে একটা নোটিশ পোঁতা দেখলো। দুদিকে হাড়ের ক্রস চিহ্নের মধ্যে দুটো মরার খুলি, মাঝখানে লেখা, বিপদ, অদ্য কেহ সমুদ্রে স্নান করিবেন না। জনহীন মিউনিসিপ্যালিটির রাস্তা দিয়ে গোড়ালি অবধি জলস্রোত ভেঙে ছপ ছপ শব্দ তুলে বিজন 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 পূর্ব দিকে হাঁটতে থাকলো। কি বিপুল এই অন্ধকার! এরকম ছায়াবিহীন অন্ধকার বিজন আগে কখনো দেখেনি। অথচ একটা আভাও রয়েছে তার, কারণ বিজন পথঘাট সবই দেখতে পাচ্ছে। একটু আগে মিউনিসিপ্যালিটির নোটিশও সে পড়তে পেরেছিল। উড়ন্ত জলকণায় ভর্তি হাওয়া চালাচ্ছে উল্টো দিক থেকে। বিজন অন্ধকারের স্রোত ঠেলে এগিয়ে যেতে লাগলো। এক জায়গায় যেমন মঞ্চের মাঝখানে ঘুরিয়ে ফেলা গোল আলো, সেখানে একটি জেটি। জেটির ওপর দাঁড়িয়েও জেটি কোথা থেকে এলো বিজন বুঝতে পারল না। সমুদ্রে জেটি থাকে কি? ওপর থেকে সে দেখলো অনেক নিচে একটা বালির পাহাড়, ছোট একটা বিচ রয়েছে সেখানে। অনেকক্ষণ পর পর ঢেউ আসছে। দূরে একটা ফাঁপছে প্রথম ব্রেকারের কাছে,
দ্য লাস্ট ওয়েভ, ওই মূর্ত হয়ে উঠছে তার স্বনির্বাচিত কবিতা থেকে শ্রেষ্ঠ পংক্তি। ছুট ছুট, উঁচু গড়ানো বাল স্তূপের ওপর থেকে বিজন তরতর করে নেমে গেল, ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে। যখন সে সমুদ্রের ধারে পৌঁছলো, শেষ ব্রেকারটি তখন ভেঙে পড়েছে। সমুদ্র তার কাছ থেকে বিদায় নিয়ে সরে গেল। ভিজে বালি উঠছে চকচকিয়ে, পায়ের পাতা এখনো সরসর করছে, ফসফরাসগুলো জ্বলছে নিভছে। জল সরে যাওয়ার পর বিজন দেখলো পায়ের কাছে কয়েকটি লাল পাপড়ি পড়ে রয়েছে। বিজন উঁচুতে রাস্তার দিকে তাকালো, শ্মশানটা দেখা যাচ্ছে না, কোনো মৃতদেহের আলো নেই, কিন্তু দেবদারু গাছটার চেহারা দেখা যাচ্ছে স্পষ্ট। এক ঝাঁক জোনাকি চক্রের মতো ঘুরছে তাকে ঘিরে, তাতে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন ভীষণ দর্শন একটা ডোম দাঁড়িয়ে আছে শ্মশানে। বিজন গলায় হাত দিল। বেল্ট, হ্যাঁ হ্যাঁ, বেল্টই তো, সেই শিশুবেলার বেল্ট। সে হেঁট হয়ে পাপড়ি কটি কুড়োতে গেল, কালো লাল হয়ে গেল যেমন, তেমনি রং পাপড়িগুলির। এ যেন খুবই চেনা ফুলের পাপড়ি। আ আ ব্ল্যাক প্রিন্স। বিজনের মনে পড়ে গেল, খুব হতো তার মায়ের হাতে, প্রায় কনুই অব্দি সোনা চুড়ি ভর্তি, শাঁখের মতো সাদা, ভারী মিষ্টি গোলাপ ফোটাবার হাত ছিল মায়ের। মায়ের পাপড়িগুলি হাতে নিয়ে বিজন চোখ বুঝলো। চোখ বুঝতেই এ কি হলো তার, পায়ের নিচে বিপুল একটা অন্তঃস্রোতের টান অনুভব করলো বিজন। অমাবস্যার ছায়াবিহীন অন্ধকার অতর্কিতে তার ছদ্মবেশ খুলে দাঁড়ালো একটা গোটা সমুদ্রের চেহারা নিয়ে। ওপরে শ্মশানে দেবদারু সমান ডোমের গলায় জোনাকির মালা দুলছে মুহুর্মুহু। চূর্ণ হওয়ার মুহূর্তটা নিয়ে ফেঁপে উঠল যে বিশাল ঢেউ। বিজনের চাউনি শুদ্ধ সাড়হীন দেহটা তার ভিতর চিত হয়ে ঢুকে যেতে যেতে দেখলো যে তা থেকে ছিটকে পড়েছে লম্বা লম্বা বেঁকে যাওয়া ফেনা। বিদ্যুৎ চমকের শেষ চৈতন্যটুকু নিয়ে বিজন দেখলো ঢেউয়ের গায়ে ডোরাকাটা দাগ, তার কষে ফেনা। সম্পূর্ণ নেবার আগে সকলকেই যেমন দেখায়, সমুদ্র বিজনকেও তার সেই বিশাল থাবার লম্বা ও বেঁকে যাওয়া ক্ষমাহীন নখগুলি একবার দেখালো, দেখিয়ে লুকিয়ে ফেললো। আগে থেকে আগে থেকে এঙ্গেজমেন্ট করে পরদিন বিকেলে বিজন একজন স্পেশালিস্টের কাছে গেল। স্পেশালিস্ট প্রথমে প্রায় আধ ঘন্টা ধরে পরীক্ষা করে তারপর সাঁড়াশির মতো স্টেথিস্কোপটা টেবিলে নামিয়ে রেখে বললেন যে বিজনের অতি গুরুতর অসুখ হয়েছে, এর কোনো ওষুধ নেই, এর কোনো চিকিৎসা হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে এর ওষুধ বেরিয়ে যেতে পারে। সেই জন্যে যতদিন সম্ভব বেশি বাঁচিয়ে রাখার জন্যে তিনি এক্ষুনি বিজনের চিকিৎসা শুরু করবেন। বিজনের ততদিন বেঁচে থাকা দরকার। নমস্কার, থ্যাংক ইউ।